যারা ভাবতেছেন বিএনপি ক্ষমতায় আসার পর দেশে রাম রাজ্য কায়েম হয়ে গেছে, তারা এবার চোখটা খুলুন। মাত্র ২০ ঘন্টায় বাংলাদেশের এমন কিছু ঘটনা ঘটে গেছে যা শুনলে আপনাদের গায়ের রক্ত হিম হয়ে যাবে। আসুন একে একে সেই ভয়াবহ ঘটনাগুলো ময়না তদন্ত করি। ১ নম্বর ঘটনা, হাতিরঝিলের একটি ফুটফুটে ৬ বছরের শিশুকে রেপ করে মেরে ফেলা হয়েছে। এর চেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? অপরাধীদের সাথে ভিত এবং ক্ষমতাসীনদের সুসম্পর্ক থাকায় পুলিশ মামলা পর্যন্ত নেয়নি। এলাকাবাসী গত রাতে বাধ্য হয়ে হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ করেছে। যে সরকার একটি ৬ বছরের শিশু ধর্ষণের বিচার করতে পারে না দলীয় পরিচয়ের কারণে, সেই সরকার নাকি দেশ গড়বে, নারীদের জন্য নিরাপদ দেশ গড়বে। এবার আসুন ২ নম্বর খবরে। বর্তমান পরিবেশ এবং বনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক ১০০ কোটি টাকা দিচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে ব্যাংকগুলো লুট হয়ে গেছে সেই ব্যাংকগুলোকে জনগণের ট্যাক্সের টাকায় বাঁচানোর নামে মূলত নিজেদের মন্ত্রীদের পকেট ভারী করার এই মহোৎসব চলছে। ৩ নম্বর খবর, টেকনাফের ইয়াবা কারবারির লক্ষ্য তরুণের জীবন ধ্বংসকারী কক্সবাজারের কুখ্যাত আওয়ামী এমপি আব্দুর রহমান বদিকে জামিন দেওয়া হয়েছে, যার নাম আপনারা ইয়াবা বদি হিসাবে জানেন। ৪ নম্বর খবর, নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী মেয়র আইভি রহমানকেও জামিন দেওয়া হয়েছে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো খুনি, ইয়াবা ব্যবসায়ী আর ফেসিবাদের দোসররা এখন বুক ফুলিয়ে বেরিয়ে আসছে। আর এই পুরো প্রতিক্রিয়া স্পন্সর করছে সংস্কয় বিএনপি সরকার। দেশে যখন এত বড় বড় ক্রাইম হচ্ছে তখন আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো কি করছে জানেন? কালের কণ্ঠ নিউজ করছে উপদেষ্টারা পালিয়ে গেছেন, আর বাকি সব মেইন স্ট্রিম মিডিয়া নিউজ করছে পায়ে হেঁটে সচিবালয়ে গেলেন তারেক রহমান, পায়ে হেঁটে ২১-এ পদক দিতে গেলেন জাইমা রহমান, সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান। কি চমৎকার চাটুকারিতা, তাই না? আরে ভাই, প্রধানমন্ত্রী তো পায়ে হেঁটেই সচিবালয়ে যাবেন, তিনি কি হাওয়ায় উড়ে যাবেন? জাইমা রহমান তো পায়ে হেঁটেই পদক দিবেন। তারেক রহমান অসাধারণ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসছেন, তো তিনি কি রাজকীয় সিংহাসনে বসবেন? এই সস্তা লোক দেখানো নিউজগুলো দিয়ে মিডিয়া আসলে হাতিরঝিলের ধর্ষণ, মিন্টুর ১০০০ কোটি টাকার লুট এবং খুনিদের জামিন পাওয়ার মূল ঘটনাগুলোকে আড়াল করার চেষ্টা করছেন। আসলে বিএনপি সরকারের পতনের জন্য একটি ইকোনমিক বিপর্যয় দরকার, আর এই বিপর্যয়টা অর্থমন্ত্রী যতটা ঘটাতে পারবেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার চেয়ে ১০০০ গুণ বেশি পারবেন। মিন্টু ন্যাশনাল ব্যাংকে ১০০ কোটি টাকা দেওয়ার ঘটনাটি তার ষড়যন্ত্র। ব্যাংক খাতে দেউলিয়াটা এখন খুব দ্রুত ঘটবে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার তাদের আমলে সেফ ব্যাপারটা ধামাচাপা দিয়ে রেখেছিল, কিন্তু এখন সেই লুটপাট ওপেন হয়ে গেছে। রাজনীতি বিশ্লেষক খোমেনি এহসান ৪ দলীয় জোটের বিপর্যয়কে খুব নিবিড়ভাবে স্টাডি করেছেন। তিনি বলেছেন সেই সময়কার মতোই এমন অনেক কিছুই করা হচ্ছে যা খুব দ্রুত বিএনপির আরেকটি বড় বিপর্যয় ডেকে আনবে। বিএনপি যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে তার পরিণতি কি হবে জানেন? আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার পর তারা চাইলেই তো আর বিএনপিকে ক্ষমতায় থেকে ফেলে দিতে পারবে না, কারণ তাদের সেই শক্তি এখন নেই। এজন্য দরকার হবে এমন একটি পরিস্থিতি তৈরি করা যেন আওয়ামী লীগের পাশাপাশি জামাত ইসলামী এবং এনসিপি বা জাতীয় নাগরিক পার্টিও রাজপথে আন্দোলনে সামিল হয় এবং সরকার পতন ঘটায়। আর এই সম্মিলিত আন্দোলনটা তখনই হবে যখন দেশে একটি বিশাল পলিসিগত বিপর্যয় বা ইকোনমিক কলাপস ঘটবে, যখন মানুষের পেটে ভাত থাকবে না, তখন আর ডান বাম মধ্যপ্রান্ত হিসাব থাকবে না, সবাই মিলে এই সরকারের পতন ঘটাবে। কবির হেসান আমাদের অত্যন্ত সহজ একটি হিসাব মিলিয়ে দিয়েছেন। সব এভাবে ভাবুন, একদিকে বিদেশি লোন পরিশোধের পাহাড় সম চাপ, অন্যদিকে ব্যাংকগুলোর দেউলিয়াত এবং বাজারে ব্যবসায়ী সিন্ডিকেটের লাগামহীন উত্থান। এই তিনটার যখন একসাথে বিস্ফোরণ ঘটবে তখন কত দ্রুত কি ঘটে যায় তা বিএনপি সরকার টেরও পাবে না। আর এর মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো চীন। এই ইকোনমিক ক্রাইসিসের সময় চীন আমাদের পয়সা দেয় কিনা, মানে লোন দেয় কিনা, সেটাও খুব গভীরভাবে দেখতে হবে, মনে রাখতে হবে। চীন টাকা পয়সা না দেওয়ায়, লোন না দেওয়ায় কিন্তু শেখ হাসিনা শেষ সময়ে অর্থনৈতিক বিপর্যয় ঘটে এবং তার পতন ত্বরান্বিত করে। যদি চীন মুখ ফিরিয়ে নেয় এই সরকারের সময়, তবে সরকারের পতন ঠেকানোর আর কোনো উপায় থাকবে না। দেশের অনেক শীর্ষ বিশ্লেষকই বলছেন যে বিএনপি সরকার ২ বছরের বেশি টিকবে না। বিএনপি আসলে নিজেরা ২ বছরের বেশি ক্ষমতায় থাকতে চায় না। তারা যেভাবে খুনিদের জামিন দিচ্ছে, ব্যাংক লুট করতে দিচ্ছে, গ্যাং রেপের আসামিদের প্রোটেকশন দিচ্ছে এবং মিডিয়াকে দিয়ে পায়ে হাঁটা আর চেয়ারে বসা
সস্তা নাটক করাচ্ছে তাতে প্রমাণ হয় তারা আসলে রাষ্ট্র পরিচালনার যোগ্যতায় রাখে না। তারা যেন ইচ্ছে করেই নিজেদের পতনের রাস্তাটা খুব দ্রুত ক্লিয়ার করে ফেলছে। বাংলাদেশে এখন আসলে একটি টাইম বোমার উপর বসে আছে। বিএনপি যদি ভেবে থাকে যে তারা মিডিয়া কিনে নিয়ে সাধারণ চেয়ারে বসার নাটক দেখিয়ে মানুষের পেট ভরাবে, তবে তারা চরম ভুলের মধ্যে আছে। যখন ব্যাংক দেউলিয়া হবে, যখন জিনিসপত্রের দামে আগুন লাগবে, তখন এই দেশের সাধারণ মানুষ, ছাত্র, জামায়াত, এনসিপি, শিবির সবাই এক হয়ে এই সরকারের পতন ঘটাবে। এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং চায়ের টেবিলে একটি খুব কমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দেশে এত কিছু হয়ে যাচ্ছে, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, সাহেব খুনিদের জামিন দিচ্ছে, কিন্তু জামাতে ইসলামী কেন মাঠে নেমে এসবের প্রতিবাদ করছে না? কেন বিক্ষোভ মিছিল করছে না? কেন রাস্তা অবরোধ করছে না? কেন হরতাল লাগছে না? যারা আজ ফেসবুকে বসে কিবোর্ড টিপে জামাতকে রাস্তায় নামার জন্য উস্কানি দিচ্ছেন, তাদের কাছে আমাদের খুব কমন একটা প্রশ্ন রয়েছে। জামাত যদি আজ রাস্তায় নামে মার খায়, তবে এই সুশীলরা তাদের কি সমর্থন দিবেন না? বাস্তবতা হলো, রাজনীতিতে জামাতের কোনো বন্ধুত্ব নেই। আন্তর্জাতিক অঙ্গনেও এমন কোনো মিত্র দেশ নেই যারা জামাতকে রক্ষা করতে আসবে। জামাতকে সম্পূর্ণ নিজের শক্তিতে, অসীম ধৈর্য এবং প্রজ্ঞা নিয়ে পথ চলতে হয়। জামাত যদি আবেগের বশে রাজপথে বিপদে পড়ে, তবে সবার আগে পিছন থেকে ছুরিটা কে মারবে জানেন? ছুরিটা মারবে ওই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। এনসিপির সুষমে জামায়াতকে দমিয়ে রাখার কম চেষ্টা তো করেনি। সেই অনুধাবনের পর তারা সাদিক কায়েমকে তারা ভুয়া সমন্বয়ক বানিয়েছিল। নাহিদ ইসলাম, এই তো কিছুদিন আগের কথা, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ মানালো, কাদের, বাকের এবং আশরাফরা মিলে রটা সঙ্গীত গাইল। এরপর তারা সাইদি সাহেবের ছবিতে জুতা নিক্ষেপ উৎসবও করলো। জামাত রাজনীতিতে এখন সিন্ডিকেট পজিশনে বা প্রধান বিরোধী দলের জায়গায় আছে। জামাত না থাকলে বা বিপদে পড়লে এই পজিশনটা সরাসরি এনসিপির দখলে যাবে। জামাতের ভোটারদের একটা বড় অংশ এনসিপির প্রতি সহানুভূতিশীল, এটা সত্য। তাই জামাত আউট হলে সবচেয়ে বড় রাজনৈতিক লাভ হবে এনসিপির। এরা আসলে এটাই চাচ্ছেন। এই সহজ হিসাবটা জামাত খুব ভালো করেই বুঝে। তাই এনসিপির অ্যাক্টিভিস্টরা যারা বলছেন জামাত কেন মাঠে নেই, জামাত একটা হিজড়া দল, তাদের উদ্দেশ্যটা কিন্তু পরিষ্কার। এখন জামাত যদি এদের উস্কানিতে পা দিয়ে বিএনপির বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে এখনই মারমুখী আন্দোলন করে, তবে কি হবে? তখন ভারত, বিএনপি, আওয়ামী লীগ, বামপন্থী, হেফাজত, চরমনাই, এমনকি এনসিপিও একজোট হয়ে এই জামাতকে পিষে ফেলবে। সবাই মিলে জামাতকে একটা সহিংস দল হিসাবে ট্যাগ দিয়ে তাদের রাজনৈতিক অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করবে। জামায়াতের এই নীরবতা কোনো দুর্বলতা নয়, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস্টার স্ট্রোক করেছে বিএনপি। এখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করে নিজেদের পায়ে কুড়াল মারছেন, সেখানে জামাত চুপ থেকে বিএনপি এবং আওয়ামী লীগের এই তেলে সম্মত মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জামাত এখন সম্ভবত পরিস্থিতির খুব ভালো মতো পর্যবেক্ষণ করবে। তারা সংসদে তাদের ঐতিহাসিক 11 জন নারী এমপি সহ অন্যান্য সদস্যদের নিয়ে কথা বলবে, যৌক্তিক বিরোধিতা করবে। আর রাজপথে যে লিপ সার্ভিস বা কথার রাজনীতি তারা এনসিপির উপর ছেড়ে দিবে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত সঠিক পলিসি নিয়েছেন। এই মুহূর্তে তাদের উচিত বিএনপির সাথে সংঘাত এড়িয়ে নীরবে তৃণমূলে বেশি বেশি কাজ করা এবং নিজেদের ভোট ব্যাংক শক্ত করা, এবং সামনে নির্বাচনে, সেটা হোক 2 বছর কিংবা 1 বছর কিংবা 5 বছর পর, সেখানে যাতে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং না হয় সেটা ঠিকই তা দেওয়ার চিন্তা ভাবনা করা। আজকের মেগা অ্যানালাইসিসে আমরা শেষ প্রান্তে জামাতের দিক থেকে এই রাজনৈতিক হিসাব নিকাশ কৌশল একদম 100% ঠিক আছে, কোনো হতাশ হওয়ার কারণ নেই। তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। অন্যদিকে পরিবর্তনই হঠাৎ ঘটে যায়। সেই পরিবর্তনের সত্যে তৈরি হয় যখন দেশের অর্থনৈতিক বিপর্যয় চরম আকার ধারণ করবে, যখন সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাবে, তখন জামাত ঠিকই সময় মতো রাজপথে এসে নেতৃত্ব দেবে। ঠিক 5ই আগস্টে যেমন জামাত শিবির দিয়েছিল, তার আগে উস্কানিতে পা দিয়ে নিজেদের রক্ত ঝরানোর কোনো মানে হয় না। দর্শক, আপনাদের কি মনে হয় জামাতের পলিসি কি ঠিক আছে নাকি নেই? জানান আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্টের ঘরে। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেল বাংলার কথন 24-এ যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে সবার আগে আপনারা ভিডিও পেতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।